শিবপুর শ্রীদুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে শ্রাবণ মাসের এক সন্ধ্যায় বৃষ্টিতে আটকা পড়ে আমরা কয়েকজন জোর তর্কে মেতে উঠেছিলাম। তর্কের বিষয়বস্তু ছিল ভূত। আমাদের মধ্যে একদল ছিল ভূতের সপক্ষে এবং একদল ছিল বিপক্ষে। বিপক্ষদের মতে ভয় থেকেই ভূতের জন্ম। ভূত আসলে কল্পনার আতঙ্ক ছাড়া কিছু নয়। ভূতের কোনো অস্তিত্ব নেই। আলোচনার ঝড় যখন তুঙ্গে উঠেছে, তখন সম্ভ্রান্ত চেহারার এক পৌর ভদ্রলোক, যিনি আমাদেরই মতো পথচারী এবং দোকানে বসেছিলেন, বললেন, দেখুন, আপনাদের কথায় আমার নাক গলানো উচিত নয় যদিও, তবুও বলছি, ভূত আপনারা কেউ বিশ্বাস করুন বা না করুন, ভূত আছে। সঙ্গে সঙ্গে একজন বলে উঠল, তার আগে বলুন, আপনি নিজে কখনো ভূত দেখেছেন কিনা? না, তার কারণ আমরা যে যুগের মানুষ, সে যুগে ভূতের দেখা আর কখনো হয়তো কেউ পাবে না। কিন্তু এমন একটা দিন ছিল যেদিন ভূতের উপদ্রবে মানুষের সন্ধ্যের পর ঘর থেকে বেরোতে পারতো না। সেই সব ভূতেরা তাহলে গেল কোথায়? উদ্ধার হয়ে গেছে। আসলে সব মানুষ মরেই যে ভূত হয় তা তো নয়। বিশেষ তিথি নক্ষত্র অবস্থানে মানুষের অপঘাত মৃত্যু হলেই মানুষ সাধারণত প্রেতজনি প্রাপ্ত হয়ে থাকে। এইরকম আত্মার উদ্ধার হতে না পারলেই অযথা মানুষের আশেপাশে উদ্ধারের আশায় অথবা নিজেদের দলভুক্ত করার জন্য ঘুরঘুর করে। একজন বলল, তাই যদি হয়, তাহলে মানুষ তো অপঘাতে মরে এখনো ভূত হতে পারে। এখন যে হারে খুন জখম চলছে, তাতে সেই সব মানুষরা তো সবাই ভূত হয়ে উপদ্রব করতে পারত, কিন্তু করছে না কেন বলুন? পৌর ভদ্রলোক হেসে বললেন, দেখুন, এইসব মানুষদের কেউ কেউ যে ভূত হচ্ছে না বা হবে না, এমন কথা তো আমি বলিনি। তবে কিনা যেকালে মানুষ মরে ভূত হতো, সেকালে এত গয়ায় যাওয়ার ধুম ছিল না। কেননা ইচ্ছে থাকলেও মানুষ যেতে পারতো না সহজে। কিন্তু এখন ট্রেন, বাস ইত্যাদির দৌড়াতে দলে দলে মানুষ গিয়ে শ্রীহরির পাদপদ্মে পিণ্ডদান করে প্রেতাত্মার উদ্ধার করে আসছে। কাজেই ভূতের দেখা আজকাল আর পাওয়া যাচ্ছে না। ও ছিটকে ছাটকে এইসব ব্যাপারগুলো কোথাও যে ঘটছে না, তার খবরই বা কে রাখে বলুন? তাহলে আপনার মতে ভূত এখন না থাকলেও এক সময় ছিল, এবং ভূত আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমার ধারণায় ছিল। যেমন একটা ঘটনার কথা আমি বলছি। ঘটনাটা আমার পিতৃদেবের মুখ থেকে আমি শুনেছিলাম। অন্য কারোর মুখ থেকে শুনলে হয়তো অবিশ্বাস করতাম, কিন্তু বাবাকে তো আর অবিশ্বাস করতে পারি না। আমাদের বিপক্ষ দলটির এবার একটু নরম হয়ে একটি নতুন ঘটনা শুনবার জন্য আগ্রহী হয়ে বলল, এটা আপনার বাবার জীবনেই ঘটেছিল? হ্যাঁ, তিনি ঠিক যেভাবে গল্পটা বলেছিলেন, আমিও ঠিক সেইভাবেই আপনাদের বলছি। শুনতে তাহলে ভালো লাগবে। আমরা সবাই তর্ক বিতর্ক বন্ধ রেখে একাগ্র চিত্তে শুনতে লাগলাম। ভদ্রলোক বলতে লাগলেন,
100 বছর আগে হাওড়া শহর কিন্তু শহর ছিল না। চারিদিকে বন জঙ্গল, মাঝে মধ্যে দু একটা কোঠা বাড়ি এই ছিল। মধ্য হাওড়ায় এইরকম একটি বাড়ি ছিল। সে বাড়িটাকে সবাই ভুতুড়ে বাড়ি বলতো। আমার বয়স তখন 20-22 বছর হবে। আমি ছিলাম অত্যন্ত সাহসী এবং ডাকাবুকো। ভূত বিশ্বাস করা দূরের কথা, ভূতের নামে জ্বলে যেতাম। আমার বন্ধুরা কিন্তু একেবারে আমার বিপক্ষে ছিল। একবার আমি তাদের সঙ্গে বাজি ধরে এই ভূতের বাড়িতে রাত কাটাবার কথা ঠিক করলাম। এই প্রসঙ্গে বলে রাখি, হাওড়া শহরের শিবপুর অঞ্চলে সেকালে আমরা অত্যন্ত প্রতিপত্তিশালী লোক ছিলাম। কাজেই আমাকে ঘিরে যেসব বন্ধু বান্ধবের দল ছিল তারা সবসময় একটু স্বার্থ নিয়ে থাকত। এই অজুহাতে তারা আবদার ধরল, যদি আমি ওই বাড়িতে একা এক রাত্রির বাস করতে পারি তাহলে ওরা আমাকে দম ভোর খাওয়াবে। আর যদি আমি ভূত দেখে ভয় পাই বা রাত্রিবাস করতে না পারি তাহলে আমি ওদের দম ভোর খাওয়াবো। তবে এই ব্যাপারে ওদের কিন্তু দৃঢ় ধারণা ছিল যে ও বাড়িতে রাত্রিবাস করতে আমি কিছুতেই পারবো না এবং ওদের ভাগ্যই জম্পেশ বোঝটা হবে। যাক, কথা মতো কাজ শুরু হলো। প্রথমেই আমি বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িটা একবার ভালো করে দেখে এলাম। বড় রাস্তার গায়ে বাড়িটা। তখন রাস্তায় পিচ পড়েনি, চওড়া মাটির রাস্তা ছিল। এখন এই রাস্তাটির নাম হয়েছে নেতাজি সুভাষ রোড। তখন এটি রামকৃষ্ণপুর গ্রামের অন্তর্গত ছিল। যাক, বাড়িটা পুরনো, অবব্যবহৃত এবং দোতলা। বাড়ির পেছনে পাঁচিল ঘেরা বাগান, সামনেও পাঁচিল দিয়ে ঘেরা। এরই এক পাশে একখানি টালির ঘর। এই ঘরটিতে রঘুয়া নামে একজন হিন্দুস্তানির দারোয়ান থাকত। বাড়ির মালিক থাকতেন দাঁড়ভাঙায়। তার নাম ভবতারণ বসু। প্রতি মাসে তিনি 10 টাকা মানি অর্ডার করে পাঠাতেন রঘুয়ার নামে। রঘুয়া বাড়ির দেখাশোনা করত, যদিও বাড়ির ভেতর ঢুকত না, এবং তার সেই টালির ঘরে আরো 2-1 দশোয়ালি ভাইকে ডেকে এনে রাত কাটাত। তবুও 10টি টাকার লোভে এই বাড়ির দেখাশোনার দায়িত্ব সে নিয়েছিল। যাক, আমরা এসে রঘুয়াকে দিয়ে বাড়ির তালা খুলিয়ে ভেতরে ঢুকলাম। ঘরগুলি ঘুরে ফিরে দেখলাম। ওপরে উঠলাম। সিঁড়ির একাংশ ভাঙা, তাই মই দিয়ে উঠলাম। বহুদিন অবব্যবহৃত থাকার ফলে বাড়ির জানলা দরজাগুলো সব ইঁটে রেখেছে দেখলাম। সবকিছুই দেখাশুনে ওই বাড়িতে আমি এক রাত্রি থাকবো এবং আমার বন্ধুরা রঘুয়ার ঘর থেকে আমাকে পাহারা দেবে, এই ঠিক করে চলে এলাম। এই ব্যাপারে প্রথমেই আপত্তি জানালেন আমার বাবা। শুধু বাবা কেন, বাড়ির প্রায় সবাই বাধা দিলেন আমার এই কুমারতুমি রোধ করার জন্য। সবাই বললেন, ভূত মানো আর না মানো, আমাদের কথাটা অন্তত মানো। ওসব করতে যেও না। আমি কিন্তু কারোর কথাই শুনলাম না, কেননা বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যালেঞ্জ করে পুনরায় মত পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। একে তো ভয় কাকে বলে জানতাম না, তার উপর শরীরের শক্তিও ছিল খুব। বিশেষ করে আরো যেটা ছিল সেটা হলো ভূত আছে কি নেই এ ব্যাপারে দারুণ কৌতূহল। কাজেই আমি বা সহজে পিছপা হব কেন?
অতএব কারো কোনো কথা না শুনে আমার জেদি আমি বজায় রাখলাম। নির্দিষ্ট দিনের দল বেঁধে বেলাবেলি সেই বাড়িতে এসে হাজির হলাম আমরা। তখন গ্রীষ্মকাল, তাই ছাদে শুয়ে রাত কাটবার ব্যবস্থা করলাম। রঘুয়ার খাটিয়া ম্যানেজ করেছিলাম। সঙ্গে ছিল একটি শতরঞ্জি, একটি মশারি ও একটি টর্চ। কিন্তু মুশকিল হলো খাটিয়াটাকে উপরে ওঠানো নিয়ে। একে তো সিঁড়ি ভাঙা, তার উপর দোতলার দরজার পরিস্থিতি এমনই যে সেটাকে না ভেঙে সেখান দিয়ে খাটিয়াটাকে উপরে ওঠানো একেবারেই অসম্ভব। আমাদের ভেতর থেকে দুজন যখন মহিলা গিয়ে উপরে উঠে ছাদে গেল, তারপর সেখান থেকে দড়ি ঝুলিয়ে দিতে আমরা খাটিয়াটাকে বেঁধে দিলাম। এরা তখন সেই অবস্থাতেই অনায়াসে খাটিয়াটা তুলে নিল। রঘুয়াও অবশ্য এ ব্যাপারে আমাদের সাহায্য করলো খুব। তবে সে এ কথা বলতে ছাড়লো না। কেন এরকম বিপদের ঝুঁকি নিচ্ছেন বাবু? আমি নিজে দেখেছি ভূত আছে। কখনো ঘরের ভেতর আলো জ্বালে, কখনো ছাদে পায়চারি করে, কখনো বাগানের ভেতর থেকে চিৎকার করে কাঁদে। এসব তো মিথ্যে নয়। আমি বললাম, ঠিক আছে, দেখি না একবার পরীক্ষা করে। আমার বন্ধুরা তোমার ঘরে সারা রাত থাকবে। যদি ভয় পাই তাহলে চেঁচিয়ে ডাকবো তোমাদের। রঘুয়া বলল, হ্যাঁ বাবু, তাই ডাকবেন। তবে জোর করে যেন কোনো কিছু করতে যাবেন না ওদের সঙ্গে, কেমন? আমি আর কথা না বাড়িয়ে ছাদে উঠে খাটিয়ায় পায়ায় 4টে ডগলা বাঁশ বেঁধে মশারি খাটিয়ে নিলাম। তারপর শতরঞ্চি বিছিয়ে শোয়ার ব্যবস্থাটাকে পাকা করে বসে রইলাম গ্যাঁট হয়ে। বন্ধুরা ছাদ থেকে নেমে সব দরজাতে তালা দিয়ে নিচে বসে রইল। আমি ছাদে পায়চারি করতে করতে অনেকক্ষণ ধরে গল্প করলাম ওদের সঙ্গে। রাত 10টার পর ওরা রঘুয়ার ঘরে ছুটে ঢুকলো। আমি একা ঘোরাঘুরি করতে লাগলাম ছাদ। চারিদিকে গাছপালা, দূরে বন জঙ্গল, মাঝে মধ্যে পেঁচার ডাক শোনা যাচ্ছে। ভরা অমাবস্যার রাত, কিন্তু যার জন্য অপেক্ষা করছি সে কোথায়? কোথায় ভূত? আমি সতৃষ্ণ নয়নে গাছপালাগুলোর দিকে তাকাচ্ছি, যদি ভূতের দেখা পাই। কিন্তু না, অনেক প্রতীক্ষার পরও কোনো ভূতই আমার সামনে এলো না। আমি তখন হাত জড়ো করে বলতে লাগলাম, হে অশরীরী প্রেতাত্মা, যদি সত্যি তুমি থাকো তাহলে একবার অন্তত আমার সামনে এসো, আমাকে দেখা দাও। যদি না দাও তাহলে কিন্তু জানবো তুমি নেই। আমার জেদেরই জয় হবে তাহলে। অতএব তোমার মহিমা প্রকাশ করতে দেখা দাও। কিন্তু কে দেবে? কেউ কোনো সারা শব্দ দিল না। ভূতেরও দেখা পেলাম না। পকেট ঘড়িতে দেখলাম রাত তখন 1টা। বসে থেকে থেকে দু চোখে ঘুম নেমে আসছে আমার। আর অপেক্ষা করে লাভ কি? খাটিয়ার উপরে মশারির ভিতরে ঢুকে দিব্যি লম্বা হয়ে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলাম। ঘুম যখন ভাঙলো তখন ভোর হয়ে গেছে। মনের আনন্দে তখন আমি লাফিয়ে উঠলাম। সারা রাত এই বাড়িতে একা থেকে প্রমাণ করেছি ভূত নেই। কিন্তু এ কি কাণ্ড! হাটিয়ার উপরে উঠে বসে যে দেখলাম তাতে বিস্ময় অবধি রইল না আমার। দেখলাম আমি খাটিয়া শুধু বাড়ির বাইরে রাস্তার উপরে শুয়ে আছি।
সেই না দেখেই তো ধর্মড়িয়ে উঠে বসে চেঁচামেচি লাগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রঘুয়ার ঘর থেকে বন্ধুরা সবাই হই হই করে ছুটে এলো। রঘুয়াও এলো। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার? আমি এই অবস্থায় কি করে এলাম এখানে? রঘুয়া বলল, কি করে আবার? ভাগ্য ভালো যে বেঁচে গেছেন। যারা নামাবার তারাই নামিয়ে দিয়েছে আপনাকে। বন্ধুরা বলল, এবার ভূত বিশ্বাস করলি তো? আমি বললাম, না না, তোরাই কেউ বদমাইশি করে এ কাজ করেছিস। তা কি করে সম্ভব বল? তুই তো নিজের চোখেই দেখলি কিভাবে খাটিয়াটা ওপরে ওঠানো হলো। আর এই রঘুয়াও সাক্ষী। সারা রাত আমরা কিভাবে ঘুমোচ্ছিলাম। আমি আর কি বলি, এর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। তাই বললাম, দেখ ভাই, যাকে আমি চোখে দেখিনি তার অস্তিত্ব বিশ্বাস করতে পারলাম, তবে অলৌকিক ব্যাপার কিছু যে ঘটেছে তা স্বীকার করলাম। একে ভৌতিক বলো ভৌতিক, অন্য কিছু বলো অন্য কিছু। বন্ধুরা বলল, তাহলে কি আমাদের খাওয়াটা মার যাবে? আমি বললাম, না, তা যাবে না। দম ভর লুচি, মাংস, দই, মিষ্টি যে যত পারো খাও। তবে এটা ঠিক, তোমাদের এই ভুতুরে বাড়িতে ভয় তো আমি পেলামই না, উপরন্তু ভূতের দেখাও না। তাই ভূতের ভাবনা মনে আমার রয়েই গেল। যাই হোক, সেদিন বন্ধুদের ইচ্ছা মতো ওদের সবাইকে পেট ভরে খাইয়ে দিলাম। এরপর থেকে আমার যেন জেদ চেপে গেল বাড়িটার কেনবার এবং আগাগোড়া বাড়িটাকে সংস্কার করিয়ে 2-4 ঘর ভাড়াটে বসাবার। এই মনে করে দ্বার ভাঙায় ভবতারণ বাবুদের অনেক চিঠি লেখালেখি করে বাড়িটা প্রায় জলের দরে কিনে নিলাম। তারপর বাড়িটাকে সংস্কার করার জন্য রাজমিস্ত্রি লাগাতে গিয়েই মুশকিলে পড়লাম। এখানকার কোনো মিস্ত্রি বা বাড়ি সংস্কারের কাজে হাত দিতে রাজি হলো না। শেষকালে গ্রামের দিক থেকে মিস্ত্রি আনিয়ে তাদের দিয়ে বাড়িটাকে প্লাস্টার করিয়ে দরজা জানালার জ্যাম ছাড়িয়ে গোটা বাড়িটা হোয়াইট ওয়াশ করিয়ে একেবারে নতুন করে তুললাম। সবই হলো, কিন্তু ভাড়াটে পাবো কোথায়? কেউই ভাড়া আসতে রাজি হলো না ও বাড়িতে। এইভাবে প্রায় বছর কানেক কেটে যাওয়ার পর একদিন এক ভদ্রলোক বিয়ে বাড়ির জন্য বাড়িটা ভাড়া নিতে এলেন। আমি সানন্দে রাজি হলাম। বললাম, বাড়িটা তো আমার এমনি পড়ে আছে, কাজেই ভাড়া টাড়া দিতে হবে না, আপনি যে কদিন ইচ্ছে ব্যবহার করুন। ভদ্রলোক খুব উৎসাহের সঙ্গে বাড়িটা কাজে লাগালেন। লোকজন পরিপূর্ণ হয়ে বাড়িটার এমন অবস্থা হলো যে কারো আর মনেই হলো না এটা ভূতের বাড়ি বা এ বাড়িতে কোনো আতঙ্ক আছে। যাই হোক, বিয়েতে আমার ও আমার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ হয়েছিল। তাই বিয়ের দিন সন্ধ্যের সময় আমরা সবাই কিছু কিছু আশীর্বাদী নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে এলাম। আমরা এসে পৌঁছবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল, তাই বরকনে দেখে খেতে বসলাম আমরা। খাওয়া সবে শুরু করেছি, এমন সময় তুমুল হট্টগোল। কি ব্যাপার, বর নাকি কিরকম করছে? খাওয়া তো মাথায় উঠলো, কোনো রকমের নম করে উঠে পড়লাম। তারপর ভিড় কাটিয়ে উপরে ঘরে যেতেই আমাকে দেখে বরে সে কি চোখ রাঙানি। আমাকে অবিশ্বাস? আমি নেই, এইবার দেখ আমি আছি কিনা। আমি বললাম, কে তুমি? তুই যাকে দেখতে চাস আমি সে।
এই দেখ। আমি বললাম, তাই যদি হবে তাহলে এইভাবে তুমি আমাকে দেখা দিলে কেন এতদিন পরে? সেদিন রাতে আমার সামনে আসতে কি হয়েছিল? আমি সেদিন ছিলাম না, একটু দূরে অন্য জায়গায় গিয়েছিলাম। শেষ রাতে যখন ফিরলাম তখন দেখলাম তুই ঘুমোচ্ছিস। তোকে তো আমি খাটিয়া শুদ্ধ ছাদ থেকে নামিয়ে দিয়েছিলাম, মনে নেই? তারপরেও তো অবিশ্বাস। আমি চুপচাপ সব শুনে গেলাম। বরের শরীরে তখন আসুরিক শক্তি ভর করেছে, কেউ তাকে ধরে রাখতে পারছে না। সবাই তখন আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, হ্যাঁ, আমার অপরাধ তুমি ক্ষমা করো। তুমি যে আছো তা আমি এবার বিশ্বাস করলাম। দয়া করে শুভ কাজে বিঘ্ন ঘটিও না। ও বেচারাকে তুমি ছেড়ে দাও। কিন্তু কে কার কথা শুনে? বর মেঝে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ওর মুখ দিয়ে গেঁজালো উঠছে, বাড়িতে কান্নার রোল উঠল। আমি ওখানে একটু তফাতে সরে এসে সবাইকে বললাম, ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ওকে সাবধানে রাখুন, আমি এলুম বলে। হাওড়া কুঁড়ার বাগানে তখন পঞ্চা নামে এক রোজা ছিল। আমি কাউকে কিছু না বলে আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে সোজা চলে এলাম তার কাছে। তারপর সে রাত্রেই টাকার লোভ দেখিয়ে তাকে আনলাম। কেননা ভূতের বাড়ির মালিক যখন আমি, তখন এ ব্যাপারে আমারও একটু কর্তব্য আছে তো। পঞ্চা রোজা আমাকে খুব ভালোভাবেই চিনত, তাই আমার অনুরোধ এবং তৎসহ টাকার লোভ কোনোটাকেই ঠেলতে না পেরে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র সঙ্গে নিয়ে আমার সঙ্গে চলে এলো। কিন্তু সর্বনাশ, বাড়িতে ঢোকার মুখেই একটা বিপর্যয় ঘটে গেল। দোতলার কার্নিসের একটা অংশ এমন ভাবে ভেঙে পড়ল যে আর একটু হলে দুজনেই শেষ হয়ে যেতাম আমরা। তাই দেখে পঞ্চা আর ভেতরে ঢুকলো না, পিছিয়ে এসে বলল, এ ভূত আমি থামাতে পারবো না দাদা বাবু, কিছু মনে করবেন না, আমার মন্ত্রে কোনো কাজই করবে না এর। এ ভূতের রোজা এখানে নেই। কোথায় আছে তাহলে? আসবেন কিনা জানি না, তবে এ ভূতের রোজা একজনই আছেন, রশিদপুরে, মুসলমান রোজা, নাম করিম সাহেব। নাম বললে সবাই বাড়ি দেখিয়ে দেবে। আপনি কাল ভোরে উঠে চলে যান। অতএব তাই করলাম। আর বাড়ির ভিতরে না ঢুকে বড় কর্তা ও কন্যা কর্তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সব বললাম, এবং বললাম এই রোজা ডাকতে যাওয়ার ব্যাপারটা কারো কাছে না বলতে। বলে আমি বাড়ি চলে এলাম। আর পরদিন খুব ভোরে রওনা দিলাম রশিদপুরের দিকে। ভাগ্য ভালো, যাওয়া মাত্রই দেখা হয়ে গেল। আমার মুখে সব শুনে এবং আমার পরিচয় পেয়ে করিম সাহেব একটুও দেরি না করে সঙ্গে চলে এলেন। তাতেও দুপুরের আগে আসতে পারলাম না। বর বেচারি প্রায় শেষ অবস্থা। করিম সাহেব ঘরে ঢুকেই সর্বাগ্রে তার গায়ে ধুলো পড়া দিয়ে মন্ত্রপুত জল শিশি থেকে বার করে ছেটাতে লাগলেন। যেই না ছেটানো অমনি শুরু হলো দাপাদাপি। সে কি প্রচন্ড ছটফটানি আর চেঁচানি! ওরে বাবা রে, মরে গেলাম রে! করিম সাহেব বললেন, আর একবার দেব নাকি? বর বলল,
আর না। তাহলে ছেড়ে যাও ওকে। যাব, কিন্তু তার আগে কথা দে, আমাকে তোরা গয়ায় দিবি। রোজার হয়ে বললাম আমি, বেশ তো, এ আর এমন কি কথা, আমি তোমাকে গয়ায় দেব। ঠিক দিবি তো? নিশ্চয় দেব, তুমি তোমার পরিচয় দাও। আমার নাম বিভূতি চক্রবর্তী, বাড়ি আন্দুলে। আমি অনেক দিন থেকে এ বাড়িতে আছি, কিন্তু এখন দেখছি আর থাকা যাবে না, আর থাকা যাবে না। করিম সাহেব বললেন, কিন্তু এত লোক থাকতে তুমি এই নিরীহ বর বেচারাকে ধরে শুভ কাজে বিঘ্ন ঘটালে কেন? কি করব, আমি তো অযথা কারোর ক্ষতি করি না। ও যে বন্ধুদের সঙ্গে ছাদে উঠে পান খেতে খেতে আমার গায়ে পানের পিক ফেলে দিয়েছিল। বেশ, ঠিক আছে, এরা যখন তোমাকে গয়ায় দেওয়ার ব্যবস্থা করবেন বলেছেন, তখন তুমি একে ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গেই মনে হলো কে যেন হুড়মুড়িয়ে চলে গেল ঘরের ভেতর। যাওয়ার সময় দেওয়ালে টাঙানো একটা কুলোকে ফেলে দিয়ে গেল। করিম সাহেব বললেন, আর কোনো ভয় নেই, ও চলে গেছে। তারপর আমাকে বললেন, তবে আপনি কিন্তু ওর নামে গয়ায় একটা পিণ্ডি দিয়ে আসবেন, কেমন? আমি বললাম, নিশ্চয়ই দেব, খুব শিগগিরই যাচ্ছি আমি গয়ায়। এরপর করিম সাহেব আরো কিছু জল পোড়া নুন পোড়া দিয়ে কি সব তাবিজ কবজ বেঁধে দিলেন হাতে। বড় রোজার গুণে সুস্থ হয়ে উঠে বসলো এবং সেদিনই বাড়ি খালি করে দিল ওরা। পরদিন আমি আবার এলাম। এসে সারা দিন লোককে দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করালাম। ধুয়ে মুছে সাফ করিয়ে ঝকঝকে তকতকে করে সন্ধ্যের সময় তালা দিয়ে বেরোতে যাচ্ছি, এমন সময় দেখি গেটের কাছে দাঁড়িয়ে এক বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছেন। আমি বললাম, কাকে চান? ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আপনাকে ভেতরে যেতে পারি? ভদ্রলোককে দেখে বেশ বিজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তি বলে মনে হলো। বললাম, আসুন। ভদ্রলোক গেট পার হয়ে আমার কাছে এলেন। বললাম, কি দরকার বলুন, বাড়ি ভাড়া নেবেন? ভদ্রলোক তেমনই হেসে বললেন, আরে না না, আপনি এই বাড়ির মালিক? আগে হ্যাঁ। এই বাড়িতে গতকাল একজনকে কি ভূতে ধরেছিল? হ্যাঁ। ভূতে ধরার পর একজন রোজা এসে বিড়বিড় করে মন্ত্র বলতেই ভূতটা ছেড়ে পালালো, এই তো? ঠিক তাই। আচ্ছা, আপনারা নব্যকালের ছেলেরা এখনো এসব কি করে বিশ্বাস করেন বলুন তো? বিশ্বাস আমি করতাম না, কিন্তু এমন গোটা কত ঘটনা হলো যাতে বিশ্বাস না করে আমি থাকতে পারলাম না। তাহলে মশাই শুনুন, আমার খুব ভূত দেখবার ইচ্ছে। আপনি যদি দয়া করে আজ রাত্রে
এই বাড়িতে আমাকে একটু থাকার অনুমতি দেন, তাহলে খুব ভালো হয়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ভদ্রলোকের মুখের দিকে। হ্যাঁ গো, সত্যি বলছি, রসিকতা করছি না। আমার তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। আজও মরবো, কালও মরবো, না হয় ভূতের হাতেই মরি। আমি চাবি খুলে ভদ্রলোককে বললাম, বেশ, থাকুন। যদি কোনো অসুবিধা মনে করেন তাহলে ছাদে উঠে চেঁচাবেন, কেউ না কেউ এসে পড়বে। তুমি থাকবে না? ভদ্রলোক এই প্রথম আমাকে তুমি বললে। বললুম, আমার বাপের বয়সী লোক, কোনো আপত্তি নেই। আমার থাকার দরকার কি? আরে থাকো না, দুজনে বসে বসে গল্প করে কাটিয়ে দেবো একটা রাত। ভূত একজন থাকলেও আসবে, দুজন থাকলেও আসবে। আমি বললাম, তাহলে এক কাজ করুন, এই নিন চাবি। আমি একটু বাড়িতে বলে কয়ে খেয়ে দিয়ে আসি, না হলে বাড়ির লোকেরা তো চিন্তা করবে। আমি না আসা পর্যন্ত আপনি বরং বাড়ির চৌহদ্দিটা ঘুরে ফিরে দেখুন, বিশ্রাম করুন। ঠিক আছে, তাই যাও। তবে বাবা, তুমি নিজেই একবার বাড়িটা বেশ ভালো করে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিয়ে যাও না কেন? আমি বললাম, এ আর এমন কি, দেখুন তাহলে। বলে ভদ্রলোককে বাড়ির ভেতরে এনে হ্যারিকেন জেলে নিচে ওপর করে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। ভদ্রলোক বললেন, কই, এবার ছাদটা একবার দেখিয়ে দাও। আমি আলো নিয়ে ছাদে ওঠা মাত্রই হ্যারিকেনটা হঠাৎ দপ করে নিভে গেল। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তখন, আর সঙ্গে সঙ্গে শব্দে বন্ধ হয়ে গেল সিঁড়ির দরজাটা। কোথায় ভদ্রলোক, কোথায় কে? কাউকেই তো আর দেখতে পেলাম না আমি, তাই বারবার ভয়ার তো গলায় ডাকতে লাগলাম, এই যে, ও মশাই, কোথায় গেলেন? এমন সময় নিচে বাগান দিক থেকে সাড়া এলো, আমি এখানে, এই যে। কোথায় আপনি? বাগানে। আমি তাড়াতাড়ি ছাদের হালসের কাছে ছুটে গেলাম, গিয়ে দেখলাম ভদ্রলোক বাগানে একটা চাপা গাছের নিচে এক মনে ফুল কুড়িয়ে চলেছে। ভয়ে আমার হাত পা কাঁপছে তখন। আমি ওপর থেকেই বললাম, কি আশ্চর্য, আপনি ওখানে গেলেন কি করে? বলার সঙ্গে সঙ্গে আমার পিঠের ওপর একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম আমি। পরক্ষণেই মনে হলো আমার সর্বাঙ্গ দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো আমার কানের কাছে মুখ এনে কে যেন বলছে, তুমি ভূতে বিশ্বাস করো না, না? আমার নাম বিভূতি চক্রবর্তী। আজ তোমাকে বিশ্বাস করিয়ে তবে ছাড়ব। আতঙ্কে আমি শিহরিত হয়ে উঠেছি তখন। দেখলাম সেই বৃদ্ধ ভদ্রলোক ছাদের এক কোণে আলসেতে ঠেস দিয়ে আমার দিকে তাকিয়ে মিট মিট হাসছেন।
তার চোখে চোখ পড়তেই বললেন, এবার বিশ্বাস হলো তো? আমি বিভূতি চক্রবর্তী। আজ থেকে বছর 20 আগে এই বাড়িতে আমার মৃত্যু হয়েছিল। মানে আমাকে জোর করে মেরে ফেলা হয়েছিল। আর ওই যে চাপা ঘাসটা রয়েছে বাগানে, একটু আগে যেখানে আমি ফুল কুড়োচ্ছিলাম, ওইখানে আমার দেহটা পুঁতে রাখা হয়েছিল। তা যাক, তুমি ভাই দয়া করে গয়ায় গিয়ে আমার নামে একটা পিণ্ডি দেওয়ার আগে প্রেত শিলায় পিণ্ডি দিতে যেন ভুলো না। তা না হলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে, বুঝলে? আমি বললাম, আমি তো আপনাকে কথা দিয়েছি, আপনার জন্য গয়ায় আমি যাবই এবং পিণ্ডি দেবই একটা। হ্যাঁ, কথা অবশ্য দিয়েছ, তবে জেনে রেখো, কথা দিয়ে কথা যদি না রাখো, তাহলে কিন্তু তোমার পিছনে আমি শনির মতো লেগে থাকবো। কেননা আমার বড় কষ্ট। আমি অনেককে আমার কষ্টের কথা বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পাছে কেউ ভয় পায়, তাই সচরাচর দেখাও দিই না কাউকে। কিন্তু তোমার সাহস ওর জেদ দেখে থাকতে পারলাম না আর। আমি বললাম, আপনার সব কথাই আমি শুনলাম, কিন্তু কে আপনাকে হত্যা করেছে তা তো বললেন না। যার কাছ থেকে এই বাড়ি কিনেছ, সেই ভবতারণ বসু সামান্য একটা ব্যাপার নিয়ে ওর সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল। কিন্তু তাই বলে ও যে আমাকে বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে মেরে ফেলবে, তা আমি সত্যি ভাবতে পারিনি। তুমি বিশ্বাস করো, মরবার সময় আমার বড্ড কষ্ট হয়েছিল। আপনার সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু অবতারণ বাবুর তো সম্প্রতি মারা গেল। মরণের পরে ভূত যখন হলেনি, তখন কেন আপনি সেই হত্যার প্রতিশোধ নিলেন না? এত বড় সুযোগটাকে আপনি হাতছাড়া করলেন। কে বলল প্রতিশোধ নিইনি? তার একটা ছেলে জাহাজে চাকরি করত, দেখ থেকে ধাক্কা দিয়ে তাকে জলে ফেলে ডুবিয়ে মেরেছি। আর এক ছেলেকে চলন্ত ট্রেনে চাকার তলায় ফেলে দিয়েছি। এই বাড়িতে সর্বক্ষণ ওদের এমন ভাবে ভয় দেখিয়েছি যে এখানকার পাট টুকিয়ে দিয়ে দাঁড় ভাঙায় পালাতে পথ পায়নি বাছাধনরা। আর ভবতারণ বাবু, ওর মৃত্যুর কারণও তো আমি। অন্ধকার ঘরে একা পেয়ে সেদিন ওকে এমন ভয় দেখালাম যে ভয়ে হার্ট ফেল করেই মরল বেচারি। আমি
ভয়ে ভয়ে বললাম, আমার উপরে আপনার কোনো রাগ নেই তো? না না, না না, তোমার উপরে রাগ থাকবে কেন? আমি কথা দিচ্ছি, কালই আমি গয়ায় যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, তবে পেটশিলায় পিণ্ডি দিতে ভুলে যেও না, কেমন? আমার বড় কষ্ট। কি নৃশংসভাবে আমাকে মেরেছিল তা ভাবলেও তুমি আটকে উঠবে। দেখবে আমাকে কিভাবে মেরেছিল, এই দেখো। বলার সঙ্গে সঙ্গে দেখলাম দুটো রুমোশ হাত একটা কাঁচা বাঁশ দিয়ে বিভূতিবাবুর গলা চেপে ধরেছে। বিভূতিবাবু ছাদের আলসের গায়ে চিলেকোঠা দেওয়ালে ঠেস দিয়ে যন্ত্রণায় ছটফট করছেন, আপ্রাণ চেষ্টা করছেন নিজের হাত দুটি দিয়ে গলার ওপর থেকে সেই বাঁশের চাপ সরিয়ে নিজেকে রক্ষা করবার। কিন্তু সেই প্রচন্ড শক্তির কাছে সব শক্তি পরাস্ত হচ্ছে। উফ, সে কি ভয়ানক দৃশ্য! দুটো চোখ ঠেলে বেরিয়ে আসছে, গালের কষ বেগ গড়িয়ে আসছে রক্তের ধারা, জিভটা এতখানি লুকিয়ে ঝুলছে, সেই অমানসিক দৃশ্য দেখা যায় না, ভাবা যায় না, কল্পনা করা যায় না। আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরে পেয়ে চোখ মেলে তাকালাম, তখন দেখলাম আমি আমার বাড়িতে খাটের ওপর পুরু গদির বিছানায় শুয়ে আছি। আমার ফিরতে দেরি দেখে বাবার লোকজন নিয়ে কাল রাতেই ও বাড়িতে গিয়েছিলেন। তারপর ছাদে ওই অবস্থায় আমাকে দেখতে পেয়ে নিয়ে এসেছেন বাড়িতে। যাই হোক, বিভূতিবাবুর কথা মতো সেদিন রাতের গাড়িতে বাবা আর আমি গয়ায় গিয়ে যথাবিহিতভাবে পিণ্ডদান করে এলাম। তারপর থেকে সত্যি সত্যি ও বাড়িতে আর কখনো ভূতের উপদ্রব হয়নি এবং পরবর্তীকালে বাড়িটাও আমরা বেচে দিয়েছিলাম। এই পর্যন্ত বলে মিষ্টির দোকানের পৌর ভদ্রলোক তার গল্প শেষ করলেন। তখন বৃষ্টি থেমে গেছে, আমাদের কারো মুখে কথা নেই, যে যার বাড়ির দিকে কেটে পড়লাম। শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অবিশ্বাস্য। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।